বছর মাস দিন পেরিয়ে এখন ঘন্টা দূরত্বে গ্রেটেস্ট শো অন আর্থ বিশ্বকাপ ফুটবল আর কিছুক্ষণের মধ্যেই জাস্ট 1-2 ঘন্টার অপেক্ষা, তারপরে কিন্তু ফুটবল শুরু হয়ে যাবে এবং যার অপেক্ষায় আমরা সবাই 4 বছর ধরে সবাই অপেক্ষা করে। এবং এই আয়োজনে আমরা পুরোটা বিশ্বকাপ জুড়ে থাকবো আপনাদের সঙ্গে। সবাইকে স্বাগত জানাচ্ছি গোল অনুষ্ঠানে। আমরা এই অনুষ্ঠানে প্রতিদিন একজন করে অতিথিকে নিয়ে আমরা বিশ্বকাপের কাটাছেঁড়া করব, কি হতে পারে, কি হয়েছে সেগুলো নিয়ে। আজকে প্রথম দিনে আমাদের অতিথি সান মারিনোকে হারানোর নায়ক, বাংলাদেশ কিছুদিন আগে সান মারিনোকে হারিয়েছে, তপু বর্মন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। বিশ্বকাপ মানে এটার তো আবেদন একজন ফুটবলারের কাছে অন্য সবার চেয়ে আরও অনেক বেশি। আমরা যদি শুরুতে বলি যে আপনি আপনার ফিলিংটা যদি একটু শেয়ার করেন যে এবার অনেক বড় একটা আসর, 48 দলের, আগে 1 মাসে শেষ হতে এবার 40 দিন, অনেক কিছু আছে নতুনত্ব, কেমন ফিল করছেন? না আসলে এবারের ওয়ার্ল্ড কাপটা একটু ডিফারেন্ট, বিকজ 3টা দেশে হবে, কানাডা, মেক্সিকো, আমেরিকাতে। আসলে অনেক ভালো লাগার ব্যাপার আছে এবং খারাপ লাগার ব্যাপার আছে, যেটা আমরা জানি। আসলে সবচেয়ে বড় ব্যাপার হলো যে আগে 32টা টিম খেলতো, এখন 16টা টিম অ্যাড হয়েছে, যারা কিনা এর আগে কখনো ওয়ার্ল্ড কাপ খেলে নাই। আমি যদি আমাদের এশিয়ার লেভেলে বলি, উজবেকিস্তান এবং জর্ডানের মতো টিম তারা এখন ওয়ার্ল্ড কাপ খেলবে। Mighty Green Apple, game changer ginger, happy speed. আসলে এটা কিন্তু স্বপ্নেও ভাবা যায় না। তো ডেফিনেটলি এটা তাদের জন্য একটা এক্সট্রা অপরচুনিটি, কারণ এত বড় লেভেলের জায়গায় আপনি পারফর্ম করবেন, ইভেন অনেক বড় বড় প্লেয়ারের সাথে আপনি খেলবেন, ইন্ট্রোডাকশন করবেন, এবং আসলে সেই জায়গায় আপনি যদি ভালো করতে পারেন তাহলে আপনার বড় অপরচুনিটি থাকবে। ইউরোপের মতো ইন্ডিভিজুয়াল অপরচুনিটি অনেক বেড়ে যাবে। জি, তো বড় বড় লিগে অংশগ্রহণ করা, বড় বড় অ্যামাউন্টে কন্ট্যাক্ট করা, আসলে এই ব্যাপারগুলি আসলে আমার কাছে মনে হয় অনেক রোমাঞ্চ হবে এবং অনেক ইন্টারেস্টিং হবে এবার। ডেফিনেটলি। একটা জিনিস কি আপনার মনে কখনো এই শঙ্কা তৈরি হয় যে আমরা যদি অনেক আগে ধরেন 90 দশকের দিকে চলে যায়, তখন কিন্তু অনেক ম্যাচে এমন হতো 4-5 গোলের ডিফারেন্সে রেজাল্ট হয়ে যেত, যেটা কিন্তু আপনি যদি সবশেষ বিশ্বকাপগুলো দেখেন এটা কমে এসেছিল। মানে ছোট দলও কিন্তু এমনভাবে বড় দলের পরীক্ষা নিত যে ফলাফলটা খুব মার্জিনাল থাকতো। এবার যেহেতু দল সংখ্যা অনেক বেড়ে গেছে, ওই পুরোনো দিনের আশঙ্কা কি আপনি ফিল করেন? আসলে ডিপেন্ড করে যে আপনার একটা বড় টিমের সাথে কোন টিমটা ফেস করবে। এখন ফর এক্সাম্পল ধরেন আমি লাস্ট কয়েকটা ম্যাচ দেখলাম যে উজবেকিস্তান অনেক বড় বড় টিমের সাথে খেলেছেন, তার ফ্রেন্ডলি ম্যাচ দেখি না যে 4-5 গোল খেয়েছে, অনেক কন্টেস্ট ছিল এবং সেখানে দেখা গেছে 2-1 গোলে বা 3-1 গোলে ম্যাচগুলো হেরেছে। আসলে এগুলি ব্যাপার। আমি যদি জর্ডানের কথা বলি, ইরানের কথা বলি, ইরান কিন্তু লাস্ট ওয়ার্ল্ড কাপে কোয়ার্টার ফাইনাল খেলেছে ওয়েলসকে হারিয়ে। আসলে তাদের সেই অ্যাবিলিটি আছে এবং আসলে না ওরকম লেভেলে কখনো যাবে না। ইন কেস 2-1টা ম্যাচ হতেই পারে, দেখা যাবে যে লাইক আমরা কিন্তু যদি আবার প্রিভিয়াসে ফিরে যাই, জার্মান ব্রাজিলের যেই খেলাটা হয়েছিল ওরকম স্কোর সামটাইম হইতে পারে। তো এটা আর কি অ্যাকসেপ্টেবল। এবং সেই জায়গায় এখন আমি যেটা বললেন, আপনি যেটা বললেন টেকনোলজি, এখন এই টেকনোলজি কিন্তু অনেক অ্যাডভান্স। আপনি কোন কোন প্লেয়ার কোন পজিশনে থাকে এবং তাদের যে এক্সট্রাঅর্ডিনারি জিনিসগুলো, এগুলো কিন্তু আপনি তাৎক্ষণিকভাবে পেয়ে যাচ্ছেন সেটাই, এবং অ্যানালাইজ করে কিন্তু আপনি মাঠে নামবেন। আসলে আমি যদি ব্রাজিলের এগেনস্টে খেলি, বা ব্রাজিল তো মরক্কোর এগেনস্টে খেলবে, মরক্কো কিন্তু লাস্ট ওয়ার্ল্ড কাপে কিন্তু তারা ট্রিমেন্ডাস খেলেছে, পর্তুগালকে হারিয়ে কিন্তু তারা সেকেন্ড কোয়ার্টার, সবচেয়ে বড় সারপ্রাইজ ছিল গত ওয়ার্ল্ড কাপে, কোয়ার্টার ফাইনাল খেলেছে। আসলে এই যে ব্যাপারগুলি আসলে আরো বেশি মানে অ্যাডভান্স করে দেয় টিমকে। আমরা একটু আজকের ম্যাচে আগে চলে যাই সরাসরি, যেহেতু বিশ্বকাপ যে ম্যাচ দিয়ে শুরু হবে মেক্সিকোতে শুরু হচ্ছে এবং সেখানে স্বাগতিক দল খেলবে সাউথ আফ্রিকার বিপক্ষে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই ম্যাচটা দিয়ে কিন্তু 2010-এ শুরু হয়েছিল, যখন বিশ্বকাপটা হয়েছিল সাউথ আফ্রিকায়। ফার্স্ট ম্যাচ ছিল মেক্সিকোর সঙ্গে, আমার মনে আছে। আবার আরেকটা তথ্য আপনাকে একটু হেল্প করা, এই পর্যন্ত এটা হবে 8ম বার যারা মেক্সিকো ওয়ার্ল্ড কাপ ফার্স্ট ম্যাচ খেলছে। আগে 7বার ফার্স্ট ম্যাচ খেলে তারা কোনো জয় পায়নি। আমার মনে হয় এবার পেতে পারে, কি বলেন আপনি? আপনি যখন 2010-এর কথা বললেন, আই থিংক সাবালালা মেবি আফ্রিকার প্লেয়ার, একটা ড্র হয়েছিল ওই ম্যাচটা, দুর্দান্ত ফাস্ট গোল করেছিল। তো ওই গোলটার ভিডিও এখনো আমরা দেখতে পাই। তো আসলে এই জিনিসটা মেক্সিকোর অবশ্যই মাথায় থাকবে, কারণ হোম টিম এবং মেক্সিকোর রিসেন্ট যেই পারফরমেন্স আমার কাছে মনে হয় যে ফার বেটার দেন সাউথ আফ্রিকা, কারণ মেক্সিকোর এই বেসটা অনেক ইয়াং এবং তাদের এক্সট্রাঅর্ডিনারি প্লেয়ার আছে। তো সেই ক্ষেত্রে
আসলে গোলকিপারের জন্য আপনার এটা মনে হয় লাস্ট ওয়ার্ল্ড কাপ, এবং কিন্তু ওচোয়া খেলবে না আজকের ম্যাচে, যেটা দেখা যাচ্ছে। আপনি ওচোয়ার কথা বলছেন, হ্যাঁ কোচের কথা মানে বলছি। সবচেয়ে বেশি ম্যাচ খেলা অভিজ্ঞ গোলকিপার, জি, কিন্তু আমরা জি। যেটা দেখছি যে সব জায়গাতেই পেয়েছি র্যাঙ্গেল খেলছেন। জি। এখন সেটা হয়তো বা কোনো ইনজুরি কনসার্ন থাকলেও থাকতে পারে, জি। ওচোয়া খেলছেন না। আচ্ছা, আপনার তারপরও তার জন্য সবাই ফাইট করবে, ডেফিনেটলি। কারণ হোম টিম এবং হোম ক্রাউডের যে সাপোর্টটা আমরা বুঝি যখন আমরা আমাদের ন্যাশনাল স্টেডিয়ামে খেলি, আসলে এই মানে এই লাউড এই স্পিক অনেক প্রয়োজন একটা টিমের জন্য। এবং যেটা আপনি বললেন যে এখন পর্যন্ত তারা 8টি ম্যাচ জিততে পারে নাই, আমার মনে হয় যে এবার তারা সেটা করে দেখাবেন এবং তাদের অনেক পসিবিলিটি আছে। ডেফিনেটলি। আপনি যখন মেক্সিকোর কথা বলছিলেন, এবং মেক্সিকোর আমরা সোজাসাপটা যেটা দেখতে পাই যে তাদের জিমিনেজ, তাদের যে স্ট্রাইকার ভালো ফর্মে আছেন এবং ইউরোপে খেলেন, টপ লিগে খেলেন। তার পাশাপাশি মিডফিল্ডার গুইটেরেজ এবং ভাস্কেজ হচ্ছে জি, ডিফেন্সে। জি, সো এরা কিন্তু যে কোনো সময়ই মানে যে কোনো দলকে ডিস্ট্রয় করতে পারেন, শুধু সাউথ আফ্রিকা না, বড় দলেরও পরীক্ষা নেবে, এটা আমার ধারণা। আপনি কি বলবেন? না আসলে টিমের কিছু কি প্লেয়ার থাকে যারা কিনা এক্সট্রাঅর্ডিনারি এবং তারা যে কোনো টিমকে অনেক প্রেসারে ফালাইতে পারে। স্পেশালি ডিফেন্স লাইন, আমার কাছে মনে হয় যে টিমের বেশি শক্তপোক্ত এবং কনফিডেন্স থাকবে ডিফেন্স লাইনটা, আমার মনে হয় যে কোনো টিমের এগেনস্টে তারা যদি তাদেরকে স্টেপ আপ করতে পারে, ভালো পারফর্ম করতে পারে, তাহলে কিন্তু উপরে যেই 6 জন প্লেয়ার থাকে মিডফিল্ড প্লাস ফরওয়ার্ড, তারা কিন্তু কমফোর্টেবলি খেলতে পারে, কারণ ওরা জানে যে আসলে বল যতই যাক আমার ডিফেন্স আছে, সেভ করে দিবে। তো ওদের ডিউটিটা তারা সেই সময় ভালোভাবে পূরণ করতে পারে এবং আরো মনোযোগী হয়ে খেলতে পারে। তো আসলে যাদের নাম বললেন আসলে তারা খুব ভালো প্লেয়ার এবং তাদের ফর্ম খুব ভালো যাচ্ছে। তো আমি আশা করি যে আই হোপ মেক্সিকো একটা ভালো ম্যাচ খেলবে এবং তারা জয়লাভ করবে। আমরা যে কথাটা বলছিলাম যে আপনি র্যাঙ্কিং এর পার্থক্যটাই এমন যেটা বুঝিয়ে দেয় যে মেক্সিকো ফেভারিট। মেক্সিকোর যেখানে 15, সাউথ আফ্রিকার র্যাঙ্কিং হচ্ছে 60। জি, বরঞ্চ তারা কিন্তু হিসাবে লাকি যে 48 দল খেলছে, তারা 60 র্যাঙ্কিং নিয়ে কিন্তু 48 এর মধ্যে আছে, ঠিক আছে? তো সেই হিসাবে ডেফিনেটলি মেক্সিকো এখানে এগিয়ে থাকবে। আপনি যদি সাউথ আফ্রিকার পয়েন্ট অফ ভিউ থেকে বলি, সেখানে তাদের ক্যাপ্টেন যে উইলিয়ামস এবং স্ট্রাইকার অ্যাপোলিস, তারা একটু ফর্মে আছেন এবং অনেক ক্ষেত্রে আমরা দেখি যে গোলকিপার ক্যাপ্টেন হয়, এটা বোধহয় অনেক সময় প্লেয়ার ক্যাপ্টেন থাকলে কিন্তু ক্যাপ্টেন্সি চেঞ্জ হয়, এক হাফে নামিয়ে দিলে, কিন্তু গোলকিপার থাকলে একটা সেফ ক্যাপ্টেন্সি থাকে, একদম স্টেবল। সেটাই। সাউথ আফ্রিকার মানে আপনার বিবেচনায় তারা কি আপসেট ঘটানোর মতো স্ট্রেংথ রাখে কিনা? আসলে আফ্রিকান ফুটবল স্টাইল হলো আসলে আপনার ফিজিক্যাল, আর আমি তাদের এটা দেখেছি, আফ্রিকান পুরা ন্যাশনাল টিমের একটু ঘাটাঘাটি করেছি দেখেছি, এবং আসলে বেশি প্লেয়ার আফ্রিকার বাইরে খেলে না, সবাই আফ্রিকাতেই খেলে, সাউথ আফ্রিকার লিগগুলোতেই খেলে, এবং আসলে সেই স্ট্যান্ডার্ড অফ ফুটবল সাউথ আফ্রিকাতে আসলে ইউরোপের আন্দাজে অনেকটাই নিচে। মানে তাদেরকে জিততে গেলে ওই ফিজিক্যাল ফুটবল দিয়ে উইন করতে হবে। যেটা আপনার যেটা আন্ডারডগ ছিল, আমার মনে আছে আমি হাইলাইটস দেখেছি, ক্যামেরুন যখন 1990 সালে আর্জেন্টিনার এত সুপারস্টার টিমকে 1-0 গোলে হারাই দিল। তো আসলে আফ্রিকান টিম আপনার যখনই একটা গোল পেয়ে যায়, তারা কিন্তু হার্ড অ্যান্ড সোল চেষ্টা করে যে এই গোলটাকে ধরে রেখে যেভাবে হোক আমরা পরিশ্রম করে টাইমটাকে ফিনিশ তো করব। বলুন আমরা আলো আলাপ করব, তবে একটা রিপোর্টে যাই। দর্শক, প্রথম দিনের বিশ্বকাপ যে উদ্বোধন প্রথম ম্যাচের কথা আমরা বলছিলাম, সেই ম্যাচ এবং পরের ম্যাচ যেটা সাউথ আফ্রিকার সঙ্গে চেকিয়া, এই দুটো ম্যাচ মিলে আমরা প্রিভিউ রিপোর্ট দেখব। ফুটবল রোমাঞ্চের এক নতুন দিগন্ত। প্রথমবারের মতো 3টি দেশের 16টি ভেন্যুতে বসছে ফিফা বিশ্বকাপের 23তম আসর। 48টি দল, 12টি গ্রুপ আর 104টি ম্যাচের এই মহাযজ্ঞ ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় উৎসব। বিশ্বকাপানো এই মিশন শুরু হচ্ছে মেক্সিকোর মাটি থেকে। উদ্বোধনী ম্যাচে সহ আয়োজক মেক্সিকোর মুখোমুখি সাউথ আফ্রিকা। ঘরের মাঠের চেনা দর্শক আর গ্যালারির গর্জনকে পুঁজি করে শুভ সূচনা করতে চায় হাভিয়ের আগুয়েরোর মেক্সিকো। আমাদের আত্মবিশ্বাস একটা সীমার মধ্যে রাখতে হবে। অতিরিক্ত আত্মবিশ্বাস ক্ষতিকর। এখনো অনেক কিছুতে উন্নতির বাকি আছে। অন্যদিকে সাউথ আফ্রিকা অঘটন ঘটাতে মুখিয়ে আছে। পেছনের রেকর্ড মেক্সিকোর পক্ষে থাকলেও গতি আর শারীরিক ফুটবল দিয়ে স্বাগতিকদের চমকে দিতে চায় আফ্রিকানরা। প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে গুয়াদালজারা স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে সাউথ কোরিয়া ও চেকিয়া। টানা 11 বার বিশ্বকাপে অংশ নেয়া এশিয়ান পরাশক্তি সাউথ কোরিয়াকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ সন হিউং মিন। আমাদের পাসের গতি আরও বাড়াতে হবে, বলের নিয়ন্ত্রণ যেন নিখুঁত হয়।
ছেলেরা যেভাবে কঠোর পরিশ্রম করছে তা প্রশংসনীয়। এই একাগ্রতাই আমাদের বিশ্বকাপে এগিয়ে রাখবে। 그런 정도도 필요하고 বিপরীতে দীর্ঘ ২০ বছর পর বিশ্বমঞ্চে ফিরেছে ইউরোপের দল চেকিয়া। প্যাট্রিক শিকের মতো তারকাদের নিয়ে গড়া চেক আক্রমণ ভাগ সাউথ কোরিয়ার রক্ষণ ভাঙতে প্রস্তুত। দুই সমশক্তির দলের লড়াইয়ে ফুটবল প্রেমীরা একটি হাই ভোল্টেজ ম্যাচের অপেক্ষায়। ফুটবল গ্রেটদের বিদায় আর নতুনদের আগমনী বার্তার এই বিশ্বকাপ, এক মাসেরও বেশি সময় ধরে চলা এই উন্মাদনা শেষে কার মাথায় উঠবে বিশ্বসেরার মুকুট তা দেখতে অধীর আগ্রহে প্রহর গুনছে কোটি ফুটবল ভক্ত। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আমরা আলোচনায় ফিরবো তপু বর্মনের সঙ্গে। তপু, বিশ্বকাপ থেকে একটু ছোট্ট করে আমরা সান মারিনো থেকে ঘুরে আসি। বিশ্বকাপে সবকিছু তো দেখলামই। সান মারিনোর সঙ্গে বাংলাদেশের জয়, আপনার দুটো গোল, ইউরোপের মাটিতে বাংলাদেশের প্রথম ম্যাচ এবং প্রথম জয়। ডেফিনেটলি আপনারা আকাশে উঠছেন। আসলে না, উই আর ভেরি হ্যাপি অ্যাজ এ টিম, এবং পুরো টিমের ম্যানেজমেন্ট থেকে স্টার্ট করে কোচিং স্টাফ সবাই খুবই খুবই খুশি, কারণ এটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল। কারণ ইউরোপের মাটিতে প্রথম আমরা খেলতে যাচ্ছি এবং এই জায়গায় অনেক একটা প্রেশার ছিল, তার সাথে একটা জার্নির ডিস্টেন্স ছিল অনেক। সব কিছু মিলিয়ে আমরা সেইখান থেকে জয়লাভ হয়ে বাংলাদেশে ফিরেছি। আসলে বাংলাদেশে ফেরার পর একটা ভালো সংবর্ধনা পেয়েছি, যেটা আসলে আমরা ডিজার্ভ করি। আসলে সেই জায়গায় ইজি ছিল না, আমরা আসলে অনেক ফাইট করতে হয়েছে। সবচেয়ে বেশি সারপ্রাইজ হয়েছে হলো আমাদের যে বাংলাদেশি ভাইয়েরা যে এত ফুটবল ভক্ত, এত ইউরোপের সব পাগল, জায়গা থেকে চলে এসেছে, সব জায়গা থেকে চলে এসেছে। দেখা গেছে যে 100%-এর মধ্যে 95% আমাদের দর্শক ছিল। সেটাই। তো আসলে যেই মানে উৎসাহিত আমরা হয়েছি তাদেরকে দেখে, এবং আফটার ম্যাচ, বিফোর ম্যাচ তারা যে কত খুশি হয়েছে, মানে এটাই আমাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। আচ্ছা, এই বিষয় নিয়ে বেশি দূরে এগোবো না, একটা ছোট্ট প্রশ্ন আমার জানার আছে। সেটা হচ্ছে, জানে ফুটবলাররা যে জার্সি খুললে হলুদ কার্ড, তারপরেও জার্সি খোলে আনন্দে, আপনিও খুলেছিলেন জি। এবং ইয়েলো কার্ড নিয়েছিলেন। আসলে ওই সময় কি শুধু রোমাঞ্চ থেকেই এটা করে, যে জানাই তো যে হলুদ কার্ড আমরা গ্রহণ করবোই? আমি তো জানি যে এর আগেও আমি এরকম গোল করবার জার্সি খুলছি, ইয়েলো কার্ড পাইছি। তো আসলে এটা জাস্ট অল অ্যাবাউট আওয়ার ফ্যান্স। সেটাই। কারণ তারা আসলে এত দূর থেকে এত কষ্ট করে আসছে, এবং 86 মিনিটে আমি স্কোর করি। আসলে ওই সময় আর কোনো চিন্তাই করি নাই। ম্যাচটা সবাই ড্র ভাবছিল এরকম হ্যাঁ। সময়ে। জার্সি খুলে জাস্ট ওনাদের কাছে যে আর নিজেই উঠতে পারে না, আবার অন্যায়ের বিরুদ্ধে উঠে দাঁড়াবে। এই চল, আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড, সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। কি আনন্দ করা, তাদেরকে আরো বেশি হ্যাপি করা, এইটাই ছিল আমাদের সবার টার্গেট, এবং ওইটাই করেছি আর কি। আচ্ছা, আমরা একটু পরের ম্যাচ নিয়েও কথা বলবো, যেটা আগামীকাল সকালে 8টায় হবে, যেখানে কিন্তু এশিয়ার প্রতিনিধি নামছে, জি, সাউথ কোরিয়া, এবং তাদের প্রতিপক্ষ হচ্ছে যেটা চেক রিপাবলিক, এখন নতুন নামে তারা চেকিয়া বলেও প্রচলিত। এই দলটা কিন্তু ইউরোপের শক্তিশালী দল ছিল, তারা কিন্তু বহু আগে থেকে খেলছে, যখন চেকোস্লোভাকিয়া ছিল, জি, তারপরে চেক রিপাবলিক হয়ে খেলছে। যদিও 2006-এর পরে চেকরা আর খেলতে পারেনি বিশ্বকাপে, সেই হিসাবে কোরিয়া কিন্তু রেগুলার খেলে। এই ম্যাচে আপনি ফেভারিট কাকে বলবেন? না, এই ম্যাচে আমি যদি আপনার লেভেল দেখেন এবং ওয়ার্ল্ড কাপ স্টেজে পারফর্ম দেখেন, কোরিয়া কিন্তু লাস্ট ওয়ার্ল্ড কাপে জার্মানিকে হারায়। জার্মানি কিন্তু একটা বেড়াগোড়ার মধ্যে অবস্থায় পড়ে যায়, যেটা আসলে প্রত্যাশাই করে না জার্মানি। সো কোরিয়াকে আমি আগে রাখবো, কারণ চেকের রিসেন্ট পারফরমেন্স খুব ভালো। অ্যাজ এ টিম তারা খুব হার্ডওয়ার্কিং টিম, এবং তাদের কিছু প্লেয়ার আছে যে অনেক ম্যাচ উইনিং প্লেয়ার। সো ম্যাচটা অনেক টাফ হবে। অ্যাজ এ এশিয়ান মানুষ আমরা ডেফিনেটলি কোরিয়ার আমি সাপোর্ট করি, কারণ কোরিয়ার এই টিমটা অনেক দিন ধরে একসাথে আছে, এবং কিছু প্লেয়ার ইংলিশ প্রিমিয়ার লিগ খেলে, বুন্দেশ লিগাতে খেলে। এই লাস্ট ইয়ার সন সকার লিগে যায়, কিন্তু সেই এটাই কিন্তু এশিয়ার একটা বড় প্রাপ্তি, যে দলগুলো থেকে যখন ইউরোপে খেলার পরিমাণ বেড়ে গেছে, তখন কিন্তু স্ট্যান্ডার্ড অফ ফুটবল বেড়ে গেছে। হ্যাঁ, অবভিয়াসলি, কারণ কোরিয়াতে আমি আমার দুইবার যাওয়ার হয়েছে। আমি দেখেছি আসলে তাদের ফুটবলকে কিভাবে ডেভেলপ করতে হবে, এবং তারা আসলে কোন স্ট্রাকচারে আগাচ্ছে, এই জিনিসগুলো মানে আউটস্ট্যান্ডিং। এবং ইন্টারেস্টিং হচ্ছে, আমরা যে কথাগুলো বলছি, মানে আপনি বলছেন, সেটার পক্ষে কিন্তু র্যাঙ্কিংও সেটাই বলে। কোরিয়ার র্যাঙ্কিং হচ্ছে 25, চেকিয়ার র্যাঙ্কিং হচ্ছে 41, ফলে তারা কিন্তু মানে বেশ এগিয়েই আছে বলা যায়। এরকম না যে কোরিয়া শুধু এশিয়ান লেভেলেই খেলে, তারা কিন্তু খুব বড় বড় টিমের সাথে খেলে।
যখন আমরা ফিফা ফ্রেন্ডলি দেখি, যখন আমরা কোনো টুর্নামেন্ট দেখি, তারা কিন্তু সব বড় বড় টিমকে ফেস করে। যদি আপনি বলতেন যে না কোরিয়া শুধু এশিয়ান লেভেলে ফুটবল খেলে, তাদের ওরকম কোনো এক্সপিরিয়েন্স নেই, তা কিন্তু না। তো আমার অবশ্যই আমি সাউথ কোরিয়াকে আগায় রাখবো, কারণ তারা আমার মনে হয় যে আগামীকালকে 7টায় খেলা তারা জিতবে, 8টায় খেলা জিতবে। যেটা হচ্ছে সাউথ কোরিয়া কিন্তু আবার এশিয়ার যে দলগুলো যতদিন বিশ্বকাপ খেলে, একসময় এশিয়ার দলগুলোকে দুর্বল ধরা হতো, কিন্তু তাদের সবচেয়ে ব্রিলিয়ান্ট একটা অর্জন আছে, চতুর্থ হয়েছিল তারা 2002 বিশ্বকাপ, যখন তারা জয়েন্টলি জাপানের সঙ্গে মিলে আয়োজন করেছিল। সেই বিশ্বকাপটা দারুণ খেলেছিল। হ্যাঁ, মানে আপনার আমরা তো অনেক ছোট তখন, আসলে কোরিয়া যে এত ভালো খেলবে, এত প্রেসার ফুটবল নিতে পারবে, এবং আমরা যারা ছোট ছিলাম তখন তো এত কিছু বুঝতাম না। শুনেছি যে আসলে মানে এত ভালো, মানে হেড টু হেড ম্যাচ খেলে তারা কোয়ার্টার ফাইনাল পার হয়ে সেমিফাইনালে যায়। আসলে এই যে তাদের ধারাবাহিকতা, আসলে এটাকেই বলে যে একটা ভালো টিম। সেটাই, কারণ আপনি যদি কন্টিনিউ সবচেয়ে বড় স্টেজে পারফর্ম করেন বা খেলেন, সেটাই আমার মনে হয় যে একটা জাতের টিম বলা হয়, যেটা আসলে জাপান কোরিয়া সবসময় এটা বজায় রেখেছে। সন তাদের জন্য অনেক বড় একজন তারকা এবং অধিনায়ক বটে, এবং তার মূলত টটেনহ্যামে দীর্ঘ সময় খেলেছেন, এবং তার গোল করার পরিমাণ আসলে চোখে লাগে থাকার মতো, এত পরিমাণ এবং স্কিলফুল। সো তার জন্য তো বোধহয় মানে দুই দল মিলে তাকেই তো সবচেয়ে বড় স্টার বলা যায় নাকি? না, অবভিয়াসলি, কারণ একটা প্লেয়ার এশিয়ান লেভেল থেকে এসে টটেনহ্যামের মতো ইংলিশ প্রিমিয়ার জায়ান্ট ক্লাব 10 বছর খেলছে, সার্ভিস করা, তার সাথে ক্যাপ্টেন হওয়া এবং ইউরোপিয়া কাপ জেতা, যে টিম কখনো ট্রফি জিতে নাই তার হাত ধরে জিতেছেন। আসলে এটা আসলে তাকে বোঝায় যে আসলে সে কত বড় লেভেলের প্লেয়ার এবং কোন স্ট্যান্ডার্ডের প্লেয়ার। আসলে এটা একটা ফ্যাক্ট তৈরি হবে, কারণ সাউথ কোরিয়া টিম সব কিছু ওর দ্বারাই হয়। সেই ফ্রি কিক নেয়, কর্নার নেয়, স্পেশাল পেনাল্টি নেয়, সব কিছু তাকে দিয়েই সব কিছু হয়। তো আসলে সবাই তার দিকে তাকিয়ে থাকবে, এবং তাকে আসলে মানে ফুটবলের গড মানে কোরিয়াতে আমি যেটা দেখেছি, তার ক্রেজ দেখেছি, মানে আমার সামনাসামনি তাকে দেখেছি। যখন আমি এশিয়ান গেমস খেলতে যাই ইন্দোনেশিয়াতে, আমরা বাংলাদেশ টিম ট্রেনিং করেছি সাউথ করার দায়িত্ব আমাদের। এটাই না, তার আগে নীতির বিরুদ্ধে আমাদের উঠে নিজেই উঠতে পারে না, আবার অন্যায়ের বিরুদ্ধে উঠে দাঁড়াবে। এই চল, আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড, সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। কোরিয়া টিম ট্রেনিং করবে সেম ফিল্ডে। আচ্ছা, যখন তাদের বাস আসছে সেই মাঠে, সাথে সাথে দেখলাম যে হাজার হাজার কোরিয়ান দর্শক তাকে দেখার জন্য চলে আসছে। তো এই যে ক্রেজ, এবং সে এটাকে মানে অবশ্যই অন করে এবং এটাকে ফিল করে যে আসলে আমার জন্য দেশের মানুষ কি করে এবং আমি তাদেরকে রিপ্লে দিব। তাই এটাই স্টেজ, এবং সেখানে অবশ্যই সে নিজেকে খুলে পারফরম্যান্সটা দীর্ঘদিন ধরে রাখাটা অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যেটা সত্যিকার অর্থে আমরা দেখেছি যে মেসি রোনালদোর মতো খেলোয়াড় যেটা ধরে রেখেছেন। আপনি যদি খেয়াল করেন যে এই বয়সে ফুটবল খেলা যায় এত দাপটের সঙ্গে, সেটা কিন্তু এখান থেকে 10-15 বছর আগে কিন্তু মানুষ বিশ্বাস করত না। আর আজকে সেখানে দুজনই একই প্যারালাল, কেউ কারো চেয়ে কম না। ঠিক আছে, তো এটা দুইজনই যদিও এখন মেন লিগ থেকে একটু সাইড লিগে চলে গেছেন, তারপরেও তাদের পারফরমেন্স ধরে রেখেছেন। একটু অন্য প্রসঙ্গে যদি কথা বলি, যে বিশ্বকাপ তো অনেক কারণে এবার বিশেষ, যে 48 দল, 3 দেশের আয়োজন, এরকম একটা বিষয় ফুটবলে খুব চোখে পড়ে, যে কোনো দল এগিয়ে গেলে তারা কিন্তু টাইম কিল করে। সেই টাইম কিলের কয়েকটা মাধ্যম আছে। একটা হচ্ছে থ্রোইনে টাইম নেওয়া, প্লেয়ার পরিবর্তনে টাইম নেওয়া, গোল কিকে টাইম নেওয়া। এই জিনিসগুলো এবার ফিফা রুখে দিতে চাচ্ছে, একটা টাইম সেট করেছে এবং কার্ড দেওয়া হবে। ফলে এটা নিশ্চয়ই খেলার গতি বাড়াবে। এক্স্যাক্টলি, কারণ ফর এক্সাম্পল ধরেন আমার অপোজিশন 1-0 গোলে আগায় আছে এবং আমি ধরেন পিছিয়ে আছি, আমি কি করব? যত তাড়াতাড়ি খেলাটাকে রানিং করা যায়। সো এখন ধরেন অপোজিশন টিম যদি থ্রো নিতে যায়, যদি ওইখানে 30 সেকেন্ড খেয়ে ফেলে, সো আমার জেনুইন টাইম থেকে 30 সেকেন্ড হারাই গেল। ওই টাইমটা যতই আপনার এডিশনাল টাইম দেয়, এটা কিন্তু আপনার এক্সট্রা টাইম দিলে কিন্তু সেটার পূরণ হচ্ছে না, কারণ খেলার রিদমটা থেমে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি ফিফাকে ধন্যবাদ জানাতে চাই, কারণ এরকম একটা ডিসিশন খুবই জরুরি ছিল এই স্ট্যান্ডার্ড ফুটবলে। কারণ এটা যখন স্টার্ট হবে, এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইজ চলবে, প্রত্যেকটা লিগে চলবে। তো এই ব্যাপারগুলি আমার কাছে খুব দারুণ লাগছে। আপনি যেটা বললেন যে যখন অপোজিশন আগে থাকবে, প্লেয়ার চেঞ্জ করার সময় আপনি আস্তে আস্তে হেঁটে যাবেন, এই সময় তো 1 মিনিটও কিল করে ফেলে। হ্যাঁ, আপনি ধরেন ব্যথা পান না, আপনি একটু পড়ে গেলেন, অভিনয় করলেন, তখন তো আপনি রেফারি তো আপনাকে মেরে পাঠাবে না। সেটাই, এবার সেটাতেও ব্যবস্থা নেওয়া হচ্ছে, তাকে দ্রুত মাঠ ছাড়তে হবে। এক্স্যাক্টলি। এটা
একটা পজিটিভ ব্যাপার আবার হবে, সেটা হচ্ছে আগে ছিল যেটা আমরা জানি ফুটবলে দুটো ইয়েলো কার্ডের পরের ম্যাচ খেলা যায় না পরপর, জি। সেক্ষেত্রে এবার এটা গ্রুপ পর্ব থেকে পরে এটা ক্যারি হবে না, আবার কোয়ার্টারে যে নতুন একটা স্ল্যাব হবে, ফলে দুইবার স্ল্যাব আছে। জি। এটা নিশ্চয়ই মানে বড় প্লেয়ারদের মাঠে থাকার ক্ষেত্রে সহায়ক হবে। আসলে প্রত্যেকটা টিমেই দেখবেন যে 2-3 জন করে কি প্লেয়ার থাকে যারা কিনা আপনার অনেক ক্রিয়েটিভ হয় এবং তার সাথে ওই দলের সবকিছুর বার থাকে তার উপরে। আসলে কিছু ম্যাচ থাকে যেগুলো অনেক হাই ইন্টেন্সিটিতে হয়। এখন ইন কেস ধরেন ফর এক্সাম্পল আর্জেন্টিনা টিমের মেসি যদি ইয়েলো কার্ড খেয়ে ফেললো, এখন সেই ইয়েলো কার্ডটার জন্য যদি সেই কোয়ার্টার ফাইনাল না খেলে, হ্যাঁ, সো ওই টিমটা কিন্তু সাফারার হবে, তাই না? তো এই ডিসিশনটা আমার কাছে খুব পজিটিভ লেগেছে, কারণ যেহেতু এবার 48টা দেশ নিয়ে খেলা, যেটা আপনি বললেন যে 32টা টিম যখন খেলবে সেই ইয়েলো কার্ডটা কোয়ার্টার ফাইনালে অ্যাড হবে না। এটা দারুণ একটা ডিসিশন নিছে এবং ওইভাবে প্লেয়াররা রেডি থাকবে এবং খেলার আরও মানে যে মান সেটা আরও বেড়ে যাবে। আমরা একটু যেহেতু মানে পরের দিন সকালের ম্যাচে ছিলাম, একটু যদি আপনাকে প্রেডিক্ট করতে বলি যে কেমন স্কোর লাইন হতে পারে সাউথ কোরিয়া এবং চেকিয়া? আসলে সেই খেলাটা অনেক আসলে ডিফেন্ডিং হবে, আচ্ছা, কারণ Mighty Green Apple. Game changer ginger. Happy speed. ইন কেস আমি মনে করি যদি সাউথ কোরিয়া এরকম কিছু প্লেয়ার আছে, একটা প্লেয়ার আছে আপনার পিএসজিতে খেলে, লেফট ফুটি, উফ ক্লাস, আপনার ও যদি 11-এ খেলে ওর দিকে তাকায় থাকবে কোরিয়া, তার সাথে তো সন থাকবে, সন তো আছেই। এখন যদি আমি মনে করতেছি সাউথ কোরিয়া যদি গোল দিয়ে ফেলে, সাউথ কোরিয়ার গোল খাইতে চাবে না। আচ্ছা, এবং যদি চেক গোল দিয়ে থাকে, অনেকদিন পরে ওয়ার্ল্ড কাপে আসছে, চেক তো মানে অনেক মরিয়া হয়ে থাকবে যে ফার্স্ট ম্যাচটা যদি জিতে আমরা একটা কমফোর্টেবল জোনে চলে যাবো, এই জোনে, এই গ্রুপের। তার মানে আপনি কি একটু লো মার্জিনের রেজাল্ট হ্যাঁ, ধারণা করছেন যে সামথিং লাইক 1-0 অথবা 1-1 ড্র সেটাও হতে পারে? হ্যাঁ, এরকম হতে পারে, এরকম হতে পারে। আর আমরা যদি আজকে যে ম্যাচটা দিয়ে বিশ্বকাপ শুরু হবে, এটাতেও কি ব্যবধান এরকম টাইট থাকবে না এখানে মেক্সিকোর জন্য একটু ইজিয়ার হবে? না, ইজিয়ার বলতে ওয়ার্ল্ড কাপ স্টেজে এত ইজি হবে না, কারণ আপনি ধরেন একেবারে এই যে হেসে খেলে জিতবেন ওরকম না, কিন্তু এই জায়গায় আমার কাছে মনে হয় যে মেক্সিকো ম্যাচটা জিতবে আপনার দেখা যায় যে 2-1 বা 2-0 এরকম টাইপের রেজাল্ট হইতে পারে। সেটাই। আমরা প্রথম দিনের অনুষ্ঠানে প্রায় শেষ দিকে, যেহেতু ফার্স্ট অনুষ্ঠান, প্রথম দিনে একটু জানতে চাই বিশ্বকাপ আসলে ফেভারিট কাকে দেখছেন? ফেভারিট আসলে চুজ করা ভেরি কঠিন, কারণ আসলে কিছু টিম আছে ওদেরকে বলা যায়, স্পেশালি আপনি ধরেন ব্রাজিল অনেক ভালো টিম, আর্জেন্টিনা, স্পেন, ফ্রান্স। ব্রাজিলের নামটা আগে নিলেন, ব্রাজিল তো এবার অনেক দুর্বল, আর্জেন্টিনা আছে, স্পেন মনে হয়। না, ব্রাজিলের স্কোয়াডটা অ্যানচেলোত্তি দারুণভাবে সাজিয়েছে। ব্রাজিলের অ্যাডভান্টেজ বোধহয় কোচ অনেক বেশি প্রফেশনাল প্লাস তার এক্সপিরিয়েন্স ওভার দ্য ওয়ার্ল্ড আমরা জানি, আসলে হি ওয়াজ ক্লেভার ম্যান। তার সাথে স্পেন, ফ্রান্স মনে হয় আপনাকে কাউন্ট করতে হবে। তার সাথে আপনার জার্মানিকে ধরতে হবে, বিকজ তারা মরিয়া হয়ে আছে, লাস্ট 2টা ওয়ার্ল্ড কাপে তারা গ্রুপ স্টেজ পার হইতে পারে নাই। তার সাথে আপনার পর্তুগালকে ধরতে হবে। এতপু আমাদের সময় শেষ হয়ে গেছে, আপনাকে অনেক ধন্যবাদ গোলে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, এই ছিল বিশ্বকাপ নিয়ে আমাদের বিশেষ আয়োজন গোল। আগামী দিন আবার দেখা হবে, সবাইকে ধন্যবাদ।